প্রথমে দেখলাম সেই জলরাশির মাঝখানে বুদবুদ তৈরি হলো। তারপর সেই জল ক্রমশ তার গতি বাড়িয়ে উপরে উঠল। সেই জলরাশির মধ্যে একটা পিশাচ উদয় হলো। তার কোমর থেকে ওপরের অংশটা জলে ভাসছে। তার চোখ লাল, দেহটা কালো কুচকুচে, দুপাশ দিয়ে পেরিয়ে আছে নৃশংস দাঁত। সে আমাকে দেখে ক্রমশ গর্জন করতে লাগলো। আমি প্রাণপণে দৌড় দিলাম সেই জঙ্গল থেকে। হ্যালো এভরিওয়ান, আমি দিব্যেন্দু দাস রয়েছি আপনাদের সাথে বঙ্গকথা ইউটিউব চ্যানেলে। আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজ আপনি শুনবেন তরুণ অধিকারীর কলমে একটি তারানাথ তান্ত্রিকের গল্প, তারানাথ তান্ত্রিক ও কালক্রমের প্রেতদহ। খুব শীঘ্রই আমাদের চ্যানেলে একটি নতুন সিরিজ শুরু হতে চলেছে। অনেকটা আপনাদের প্রিয় ঠাকুরমশাইয়ের মতনই সেই সিরিজটি শুরু হবে। আপনারা যতটা ভালোবাসা এই তারানাথ ঠাকুরমশাইকে দিয়েছেন, দিগম্বর ঠাকুরকেও দেবেন এই আশা রাখছি। শুনতে থাকুন আজকের গল্প, তরুণ অধিকারীর কলমে কালক্রমের প্রেতদহ। তারানাথ ভালো গপ্পবাজ হলেও তার সহিত আমরা ছাড়া কেউ মেলামেশা করত না বললেই চলে। তারানাথ অদ্ভুত জগতের মানুষ, আর তার ভাণ্ডারে অদ্ভুত অভিজ্ঞতার প্রচুর কাহিনী, যেগুলো একেবারে সত্য ঘটনা, কিন্তু আমরা গল্প হিসেবে গ্রহণ করি। একজন তান্ত্রিকের জীবনে যে এত কিছু ঘটতে পারে তা ধারণার বাইরে। প্রথম জীবনে পথে ঘাটে ঘুরে জীবন, তার তন্ত্রমতে দীক্ষা। সংসারের মায়া ত্যাগ করে পথের পাঁচালী শুরু করেন তিনি। শুরু হলো নতুন জীবন, তারপর বিয়ে, সংসার ইত্যাদি। এসেছে নানান বিপদ, কিন্তু হার মানতে শেখেনি তারানাথ তান্ত্রিক। একটা মানুষের জীবনে যে এত রকম অভিজ্ঞতা থাকতে পারে, সেসব সাধারণ ডাল ভাত তরকারি কিংবা চাকরি আপিসের বাইরে। তারানাথ তান্ত্রিকের জগৎ আলাদা। অলৌকিক বা কালো অন্ধকার জগতে বাস করে এবং তার কাজ প্রেত পিশাচ নিয়ে। প্রথমে বিশ্বাস না করলে পরে এমন কিছু কথাবার্তা বলে আমার জীবন পাল্টে দিয়েছিল তারানাথ। কিশোরীর সাথে প্রথমবার তার সাথে আলাপ, বাকিটা ইতিহাস। তারপর কৃতজ্ঞতা বশেই ছুটির রবিবার বা অঝোর বৃষ্টি বর্জিত সন্ধ্যা আমাদের যাওয়া চাই। তাছাড়া তারানাথের ডেরায় প্রবেশ করলেও বৃষ্টি হবেই, এই যেন ললাট লিখন। অনেক সময় হয়েছে সারাদিন রোদ, বিকেলে ভেবেছি তারানাথের বাড়ি যাব, এমন সময় পবনদেবের আবির্ভাবই ঘটে। আকাশ কালো করে তুমুল বৃষ্টি শুরু হয়। মাথায় ছাতা নিয়ে আমি ও কিশোরী পাসিং শো আর তেলে ভাজা কিনে হাজির হতাম তার কাছে। আর বসতেই শুরু হতো নানান গল্প, আড্ডা ইত্যাদি। আমাদের মতো শ্রোতা পেয়ে সেও খুশি হতো। এদিকে বৃষ্টি, ওদিকে তেল নুন লঙ্কা মাখানো মুড়ি আর তারানাথের গপ্প, সব মিলিয়ে জমিয়ে আড্ডা চলত। মাঝে মাঝে গল্পের মাঝখানে তাকে খোঁচা দিয়ে বলতুম, ধুস, এটা জমলো না যে, আরেকটা বলুন। তারানাথ জ্বলন্ত পাসিংশ ধরিয়ে সুখ টান দিয়ে বলতে শুরু করত রহস্যময় কাহিনী। সেটা ছিল মাঘ মাসের বসন্ত পঞ্চমী। দিনটা সরস্বতী পুজো, কিন্তু আকাশখানা কালো মেঘে ঢাকা, যেন কোনো রাহু গ্রাস করেছে। এই সময়টা কচি কাচাদের মনে একটা আনন্দ হয়। স্কুলে সরস্বতী পুজো, হলুদ শাড়ি ও ধুতি পাঞ্জাবি পরে স্কুলে যাওয়া, আর দিনটা রবিবার হওয়ায় মনে একটা
আনন্দ অনুভব হলো। সারা সপ্তাহ খাটুনির পর এই একটা দিন একটু শান্তি। তবে ঠিক করে রেখেছিলাম বিকেল হলেই তারানাথ তান্ত্রিকের ডেরায় রওনা দেব। কাল কিশোরীর সাথে ময়দানে দেখা হয়েছিল, তাকে জানিয়ে দিয়েছি। দুপুরে ঠাকুরের হাতের খিচুড়ি আর বেগুন ভাজা খেয়ে দুপুরে জমিয়ে ঘুম দিলাম। একটু সন্ধ্যা হতে কিশোরী চলে এলো আর হাতে ছাতা নিয়ে রওনা দিলাম, কারণ বাইরে টিপটিপ বৃষ্টি শুরু হয়েছে। আমি ও কিশোরী পাসিং শো ও তেলে ভাজা কিনে হাজির হলাম মটলেনে। ছাতাটা ভাঁজ করে দরজায় টোকা দিলাম। চারি দরজা খুলে একগাল হেসে বলল, আরে কাকা বাবু যে, আসুন আসুন, ভেতরে আসুন। ভিজে গেছেন নাকি? আরে না না না, বৈঠকখানায় গিয়ে দেখি তারানাথ তক্তপোষে বসে এক মনে একটা বইয়ের পাতা উল্টাচ্ছে। কি ব্যাপার, ওটা কি বই? এই একটা পুরনো পুঁথি, হাতে কাজ কাম নেই তাই আর কি। বসো তোমরা। তারপর কি খবর হে? এই চলে যাচ্ছে। আমরা তারানাথের হাতে পাসিং শো ও গরম তেলে ভাজার ঠোঙা তুলে দিলাম। তারানাথ হাসি মুখে সেটি গ্রহণ করল। মোচার চপে গরম তৃপ্তির কামড় দিল। কিছু সময় পর চারি চা ও চাল ভাজা সাথে কাঁচা লঙ্কা দিয়ে গেল। কিশোরী চাল ভাজা খেতে খেতে বলল, বাইরে বৃষ্টি, ভিতরে আমরা আপনার অতিথি, তাই বলছিলাম অতিথি আপ্যায়ন হিসেবে একখানা জমাটি গল্প বলেন তো শুনি। তেলে ভাজা শেষ করে পাসিং শো ধরিয়ে সুখ টান দিয়ে তারানাথ বলল, তোমরা দুটিতে যখন এসেছো তখন কাহিনী না শুনে যাবে না জানি, একটু ভাবতে দাও। একটা কাহিনীর কথা মনে পড়ছে বটে। বেশ ভয়ানক কাহিনী, বুঝলে। এই সিগারেটের টান না দিলে মাথায় কিছু আসে না। দাঁড়াও, সিগারেটটা শেষ করে নি। সত্যি বলতে কি জানো, বয়স হয়েছে, কতদিন তোমাদের গল্প শোনাতে পারবো জানি না। সব কিছুর প্রায় ভুলেই যাই, মাঝে মাঝে মনে পড়ে আবার ভুলে যাই। পাসিং শোয়ের শেষ অংশটা ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের মালায় গুঁজে দিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারপর বলতে শুরু করল, এ কাহিনী আমার এক বিশেষ বন্ধুর। নাম তার ভবানী তালুকদার। ভবানীকে নিয়ে এসেছিল আমাদের পাড়ার বনমালী চাষি। লোকটার একটা সময় ফাড়া ছিল, এমনকি মরণবান সমান হয়ে গিয়েছিল সেটা। ওর এক খুড়তুতো ভাই জমি জায়গার ব্যাপারে ওর নামে মামলা করে। ওর খুড়তুতো ভাই মহা বজ্জাত। সে জানতো সৎ পথে থেকে কিছু করা যাবে না, তাই অসৎ পথ অবলম্বন করল। একজন তান্ত্রিক এনে তার পরামর্শে টোনা ও পুতুল তন্ত্র করে ভবানীকে হত্যা করার জন্য। একেবারে অবস্থা খারাপ ছিল। পরে আমাকে জানায়, আমি তাকে ভালো করে তুলি এবং তার সেই খুড়তুতো ভাই ভবেশ, সে আর বেঁচে নেই, কুষ্ঠ রোগে মারা গেছে। সত্যি বলতে কি, তন্ত্রমন্ত্র দ্বারা কারোর ক্ষতি করলে যে করবে তারও ক্ষতি হয়। তারপর থেকে ভবানী তালুকদার আমাকে বড় ভালোবাসে। তারপর থেকে কৃতজ্ঞতা বশে আমাকে শ্রদ্ধা করে এবং কিছু হলেই আমার সাহায্য ও পরামর্শ নেন। এই ভবানী তালুকদার আরো একবার বিপদে পড়ল এবং আমার শরণাপন্ন হলেন। সেদিন সাত সকালে চা নিয়ে বসেছি। সময়টা ফাল্গুন মাস। তখনও গ্রামের দিকে শীত ছিল। সেদিন ভোর থেকে বৃষ্টি হচ্ছে, বাইরে তুষারপাতের মতো বৃষ্টি হচ্ছে। বেশ মনোরম দৃশ্য। হাতে কোনো কাজ নেই, তাই অলস ভাবে বসে চা খাচ্ছি। এমন সময় বাইরে কার একটা গলার শব্দ পাওয়া গেল। ঠাকুরমশাই, ঠাকুরমশাই আছেন নাকি? কে কে ডাকে বাইরে? আগে আমি ভবানী তালুকদার। আমি বাইরে এলাম, দেখলাম ছাতা মাথায় দাঁড়িয়ে ভবানী তালুকদার।
তার পরনে ধুতি পাঞ্জাবি। আমি তাকে খাতির করে বসালাম। ভেতরে গিন্নিকে চায়ের কথা বলে তক্তাপোষে বসলাম। বললাম, কি ব্যাপার, সাত সকালে আমার গৃহে? সবকিছু ঠিক আছে তো? কি করব ঠাকুর, বিপদ যে আমার পিছু ছাড়ে না। আবার কি হলো? না মানে আমার বিপদ নয়, আমার এক বন্ধুর নাম উমাকান্ত বসু, তারই বিপদ। ব্যাপারটা কি? আর বলেন কেন, ওদের ওখানে নাকি কে একজন মারা গিয়েছে, আর সেই নাকি ওই আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে, মানুষ মারছে। এর বেশি আর কিছু জানেন না? না। গিন্নি চা নিয়ে এলো। ভদ্রলোক গরম চায়ে পরম তৃপ্তির সাথে চুমুক দিতে লাগলো। তার চোখ মুখে ভয়ের ছাপ। গ্রামবাসীরা বড়ই চিন্তায় আছে, তাই বলছিলাম আপনি কি যাবেন? প্রস্তাবটা বেশ আকর্ষিত, যদিও হাতে কোনো কাজ নেই। তাছাড়া ইদানিং বাজার ভারী মন্দই চলছে, তাই আর দেরি করলাম না। গ্রামের নাম কালকেতু। সেই গ্রামে ভবানী তালুকদারের বন্ধু থাকে। ঠিক করলাম রবিবার যাব। আজ বুধবার, আগামীকাল বৃহস্পতিবার একজন আসবে। তার কাজ মিটে গেলে রবিবার সকালে রওনা দেবক্ষণ। আমি রাজি হতেই সে যেন হাতে চাঁদ পেল। আমি জানতাম আপনি রাজি হবেন, বড় বিপদে আছে ওরা ঠাকুর, আপনি আপনি দয়া করে চলুন। আহা, চিন্তা করবেন না, আমি তো বললাম যাব। ভবানী তালুকদার আর বসল না। দ্বিতীয় দফা চা খেয়ে বিদায় নিল। আমি নিজের কাজ করতে গেলাম। রবিবার সকাল থাকতে ট্রেনে চেপে রওনা দিলাম বর্ধমান, তারপর সেখান থেকে কালকেতু গ্রামে। তখনকার রাস্তাঘাট, যাতায়াতের ব্যবস্থা এমন কিছু সুবিধার ছিল না, তাই গন্তব্যস্থলে পৌঁছাতে বিকেল হয়ে গেল। কিন্তু আশ্চর্য, খুবই আশ্চর্য ব্যাপার, গরুর গাড়িতে নামতেই যেন কোনো প্রেত মূর্তি গ্রাস করলো আমাদের। একটা হাওয়া বয়ে গেল আমাদের শরীরে। মনে হলো কোনো অশুভ শক্তি তা ফু দিয়ে আমাদের সাবধান করে দিচ্ছে। আমাদের চারদিকে অনেকগুলো গাছপালা রয়েছে ঠিকই, কিন্তু তারা সবাই চুপ, যেন কেউ তাদের বশ করে রেখেছে। আমি মধুসুন্দরী দেবীর ধ্যান করে এগিয়ে গেলাম। আমাদের পেছনে ভবানী তালুকদার। উমাকান্তর বাড়িটা বেশ। তারা এক সময় এখানকার জমিদার ছিল বটে, কিন্তু এখন আর সেসব নেই। বাপ পিতামহর সম্পত্তি সামলাচ্ছে। আমরা ভেতরে গেলাম। আমাদের পা ধুয়ে দিল একজন স্ত্রীলোক। উনি হলেন বৌঠান, উমাকান্ত স্ত্রী মণিমালা। আপনারা বৈঠকখানায় বসুন, একটু পরে আমার উনি আসবে, সবাইকে একসাথে খেতে দেব। আমরা বৈঠকখানায় বসলাম। বৈঠকখানা বেশ বড়। দেওয়াল জুড়ে তৈলচিত্রের ছবি। একটি আলমারি আছে, তাতে ঠাসা বই। আর একটি টেবিলে আছে। বেশ সুসজ্জিত ঘরখানা। মিনিট খানেক পরে আমাদের জন্য বিপুল জলযোগার চা এলো। তারপর ঘরে প্রবেশ করলো একজন দশাশয়ী মানুষ। অনেকের নামের সাথে চেহারার খুব মিল থাকে। তোমাদের দেবদর্শন, মাধব ঘোষ আর রামদুলালের কথা তো বলেছি। তাদের নাম যেমন, কাজও তেমন। একদম সৎ চরিত্র। কিন্তু এই মানুষটিকে দেখে আমার প্রথমে সন্দেহ হলো। আমি তার দিকে চেয়ে আছি, এমন সময় ভবানী হেসে বলল, আরে উমাকান্ত, এদিকে আয়। ঠাকুরমশাই, ইনি উমাকান্ত। উনি উমাকান্ত? আশ্চর্য, কারণ এই ব্যক্তির নামের সাথে কোনো মিল নেই। কথায় আছে, কানা ছেলের নাম পদ্মলোচন। উমাকান্তর চেহারা মোটা সোটা, গায়ের রং কৃষ্ণবর্ণ, চোখগুলো কটকটে, ডান হাতের আঙুলে 3টে সোনার আংটি, পরনে সাদা ধুতি আর সাদা সিল্কের পাঞ্জাবি। আমাকে নমস্কার করে হেসে বলল, একটু বিলম্ব হলো ঠাকুরমশাই। আরে না না, ঠিক আছে। আমরা চা ও জলযোগ করলাম। ঠাকুরমশাই, আজ না,
আজ আপনারা ক্লান্ত, কাল বরং সব বলবো। আর কোনো কথা হয়নি আমাদের মধ্যে। রাতে আহার মন্দ হলো না। আহার পর্ব মিটে যেতেই তাড়াতাড়ি শুয়ে পড়লাম। বাইরে বেশ ঠান্ডা। মাঝরাতে একটা হাসির শব্দ পেলাম। রাতে একটা অস্বাভাবিক স্বপ্ন দেখলাম। আমি একটা জঙ্গলে গিয়েছি, বিশাল বনাঞ্চল, আশেপাশে কেউ নেই, শুধু আমি। জঙ্গলের ভেতরে আসতেই একটা বিরাট পুষ্করিণী চোখে পড়ল। সেই পুকুরে অনেকটা জল, আর সেই জলের মধ্যে কালো রঙের ছায়া। আমি চারপাশে দেখছি কি নির্জন জঙ্গল, পাখি ডাকছে না। এমন সময় জলের মাঝখানে চোখ পড়ল। হঠাৎ জলের মধ্যে বুদবুদ তৈরি হলো। তারপর দেখলাম জলের মাঝখান থেকে কি যেন উঠছে। প্রথমে বুঝতে পারিনি, তারপর হঠাৎ মনে হলো একটা মানুষ। তার গায়ের রং কালো পিশাচের মতো, দাঁতগুলো করাতের ফলার মতো, হাতের নখ ছুঁচলো, আর তার চোখ ভাঁটার মতো ধক ধক করে জ্বলছে। আমি বেশ ভয় পেয়েছি। সেই প্রেত মূর্তি দাঁড়িয়ে জলের উপরে, কোমর থেকে উপরের অংশটা দেখা যাচ্ছে। হঠাৎ সেই মূর্তি মস্তিষ্ক খারাপ করা বিকৃত হেসে উঠল আর আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি বুঝতে পেরেছিলাম প্রাণের আশঙ্কা রয়েছে, তাই আর 7-5 না ভেবেই দৌড় দিলাম। ঘন জঙ্গল, চারিদিকে গাছপালা পাতায় ভরা। আমি তার মধ্যে দৌড়াতে লাগলাম, আর আমার পেছনে সেই প্রেত মূর্তি আসছে। আর কি হয় আমার দেখার ইচ্ছে হলো, কিন্তু হঠাৎই একটা কোলাহলে আমার ঘুমটা গেল ভেঙে। আমি চোখ রোগড়ে কোনো রকমে নিচে নামলাম। দেখলাম উঠোনে একটা জটলা তৈরি হয়েছে। আমার আগে ভবানী উঠে পড়েছে। তার দিকে তাকিয়ে বললাম, কি হয়েছে? কি ব্যাপার বলুন তো ভবানীবাবু, এরা কারা? আর বলেন কেন, গত 3 দিন ধরে বিশু কামারের বউ নিরুদ্দেশ ছিল। গ্রামের লোকেরা খোঁজাখুঁজি করেও পায়নি এবং নানান কুকথা বলেছিল। আর 7 সকালে তার নগ্ন চেরা দেহটা পাওয়া গেছে তাদের বাড়ির উঠানে। সে কি? হ্যাঁ, নিশ্চয়ই প্রেতাত্মা বা নরঘাতক তাকে হত্যা করেছে। বাপরে, একবার দেখা যেতে পারে কি? আরে না না, তা কি করে হয়? আপনি আমার অতিথি, তাছাড়া আপনি দেখলে সহ্য করতে পারবেন না ঠাকুর মশাই। আমি দাঁড়িয়ে থেকে যদি পিশাচের দেহ দাহ করতে পারি, আর সামান্য দৃশ্য দেখতে পারবো না? চলো তোমরা। গেলাম বিশুর বাড়ি। আমাদের পেছনে কয়েকজন লোক চলল। ঘটনাস্থানে গিয়ে দেখলাম এখানেও বেশ ভিড় জমেছে। একটা গুঞ্জন শোনা যাচ্ছে। আমরা ভিড় সরিয়ে সামনে এলাম। একজন লোক মাথায় হাত দিয়ে কাঁদছে। আন্দাজে বুঝলাম এই বিশু কামার, আর তার সামনে রাখা একটি স্ত্রীলোকের মৃতদেহ। তাকে শরীরে মুখ ছাড়া বাকিটা সাদা কাপড়ে ঢাকা। কাপড়ে চাপ চাপ রক্ত। মনে হয় এক্ষুনি তাকে মারা হয়েছে। উমাকান্ত সেই নিথর দেহটার দিকে তাকিয়ে আক্ষেপ করে মাথা নাড়ল। দেখছেন ঠাকুর, কি অবস্থা? আমি দেখেছি, কিন্তু গায়ে কাটা দিয়ে উঠল। মনে হলো কোনো পিশাচ তার শরীরের নখ দ্বারা আঘাত করেছে। এই, একে দাহ করার ব্যবস্থা কর। যা টাকা লাগে আমি দেব। আর কত লোক যে মারা পড়বে কে জানে। হায় ঈশ্বর! আমিও একটু ভয় পেয়েছি। মৃত্যু দেখেছি বটে, কিন্তু এমন মৃত্যু চোখে জল আসে। চলো চলো, ফেরা যাক। আমরা ফিরতি পথ ধরলাম। মনটা বিষিয়ে গেল। গতকাল এলাম, আর এই আজ 7 সকালে এমন ঘটনা। আস্তে আস্তে উমাকান্ত বলল, দেখলেন তো কি অবস্থা? আমরা না মরে বেঁচে আছি। এই নিয়ে 3 মাসে 7 জন অপঘাতে মারা গেল। আমি কিছু বললাম না। কি বা বলবো?
বাড়ি ফিরে দাঁতুন করে স্নান করলাম। বেলা হলে পরে জল খাবার দিয়ে গেল এক চাকর। আমরা বৈঠকখানায় বসলাম। আমি আর ভবানী খেতে শুরু করলাম। কাঁঠার থালা করে আলু ভাজা, মটর সেদ্ধ, সাথে পরোটা। বেশ জমিয়ে আহার করলাম বটে, কিন্তু মনটা খচখচ করতে লাগলো। কি রহস্য লুকিয়ে আছে? ভবানী তালুকদার খেতে খেতে বলল, দেখছেন তো কি অবস্থা। এর ইতিহাস কি কিছু জানেন? যেটুকু জানতাম বলেছি, আর বাকিটা উমাকান্ত জানবে। আমরা খাওয়া শেষ করলাম। একজন চাকর এসে থালা নিয়ে যাওয়ার পরক্ষণেই ঢুকলো উমাকান্ত। সে বসলো আমাদের মুখোমুখি। বুঝতেই পারছেন কিরকম বিপদের মধ্যে আমরা আছি। এই বিপদ থেকে উদ্ধার করতেই আপনাকে স্মরণ করেছি। বড় বড় ভয়ানক বিপদ ঠাকুর। সে তো বুঝতেই পারছি, কিন্তু কি বিপদ? তাহলে আপনাকে শুরু থেকে বলি। ঘটনাটা শুরু থেকে বললেই ভালো হবে। খুবই মর্মান্তিক ঘটনা বটে। আমাদের বাড়িতে একজন পুরোহিত থাকতেন, নাম সনাতন। তিনি আমার বাবার আমলের লোক ছিলেন। পুজো করতেন এবং বাড়ির রান্না ইত্যাদি দেখাশোনা করতেন। বড় ভালো লোক ছিলেন। তিনি বিপত্নিক ও নিঃসন্তান। সনাতন বাবুর প্রায় ৮০ বছর বয়স হয়েছিল। তিনি বছর তিনেক আগে মারা যান। তারপর আমরা আর একজন ব্রাহ্মণকে নিয়ে এলাম, নাম বিজয় ভট্টাচার্য। তার বয়স ৬০। তাছাড়া ঠাকুরের কাজ আমরা তো করব না, শালগ্রাম তো আর আমরা ছুঁতে পারবো না। সে যাই হোক, এ গ্রামে সনাতন বাবুর ভাইপো শম্ভু থাকে, কিন্তু বেটা মাতাল আর জুয়ারি। পুজো আচ্ছায় মন নেই, একেবারে গোল্লায় গেছে। সনাতন বাবুর গত হওয়ার পর বিজয়বাবুকে আমরা দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হয়েছি। কিন্তু তিনি শুধু ঠাকুর মশাই নন, বরং আমাদের বাড়ির বেশ কিছু কাজে তিনি নিজের দক্ষতা দেখিয়েছেন। তবে একদিন এমন একটা ব্যাপার ঘটল যা এই মর্মান্তিক ঘটনার উৎস। সময়টা দুর্গাপুজো, শরৎকাল। আমাদের বাড়িতে প্রতি বছর দুর্গাপুজো হয়, বেশ ধুমধাম করেই হয়। গয়না দিয়ে মাকে সাজানো হয়, ঘরে ঝাড় লণ্ঠনের ব্যবস্থা করা হয়, লোকজন খাওয়ানোর ব্যবস্থা ইত্যাদিও হয়। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত পুজো হয়। সে বছর ফসল দারুণ হয়েছিল, তাই মাকে একটা বড় সোনার হার দিয়েছিলাম। কিন্তু দশমীর দিন সকালে একটা চিৎকারে ঘুম ভেঙে গেল। ব্যাপার কি জানতে নিচে এসে দেখলাম মায়ের গলায় হার নেই। আর সেটা নিয়েই ঝামেলা শুরু হয়েছে। গতকাল ঠাকুরমশাই যাবার পর আর কেউ এই ঘরে ঢোকেনি, এবং সকালে সে নিজেই চাবি খুলেছিল। সবাই তাকে দোষারোপ করছে। বিজয় ভট্টাচার্য এমন কাজ করবে না জানি, কিন্তু বাকিরা হঠাৎ তাকে দোষারোপ করছে কেন? একজনের কাছে জানতে পারলাম সে নাকি গত রাতে এসেছিল আমাদের বাড়িতে, এবং চাকরের থেকে নাকি ঠাকুর ঘরের চাবি নিয়ে সেখানে ঢোকে, কিছুক্ষণ থেকে আবার বেরিয়ে পড়ে। তাই অনেকের ধারণা সেই চুরি করেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, কিন্তু সে না ছাড়া হ্যাঁ বলে না। তাছাড়া বাকিদের উপর সন্দেহ করতেও পারি না, তারা হাজারো অনেক দিনের লোক। আমি বারবার জিজ্ঞেস করলাম, আপনার এমন কি দরকার ছিল যে রাতেই আসতে হলো? সে কাঁদে আর বলে, আমি কিছু করিনি বাবু, আমি দরকারে এসেছিলাম। ঠাকুর মশাই, হার গেছে তাতে দুঃখ নেই, কিন্তু বিজয় ভট্টাচার্য নিয়েছে কিনা তারও প্রমাণ চাই। ঠিক হলো, তার ঘর তল্লাশি করা হবে। সমস্ত গ্রামবাসী তার ঘরে গিয়ে ভিড় করল। আমিও কয়েকজন লেঠেলকে নিয়ে গেলাম, কিন্তু কোনো লাভ হয়নি। তার ঘরে কিছুই পাওয়া যায়নি। যখন ফিরে আসবো ভাবছি, তখনই একজন লেঠেল বলল, কথা
ওর রান্নাঘরে একটা গর্ত আছে দেখলুম, ওটা একবার দেখলে হয় না? দেখ তো একবার। কি বলবো ঠাকুর মশাই, সেই গর্তের ভেতর একটা মাটির কলসি ছিল, আর সেই কলসির ভেতরে পাওয়া গেল হার। এই যে অবিশ্বাস্য ব্যাপার। আমার তখনও মনে হলো যে উনি হার চুরি করেননি, কিন্তু আমার উত্তরের অপেক্ষা না করে ওরা সবাই ব্রাহ্মণকে গণপ্রহার দিতে শুরু করলো। আমার বাধা শুনল না। হাজার হোক দুর্গা ঠাকুরের গয়না, মায়ের অলংকার চুরি করা মহাপাপ। শেষমেশ তাকে মেরে জঙ্গলে নিয়ে গিয়ে ওই জলে ফেলে দেওয়া হয়। ব্রাহ্মণ মৃতপ্রায় অবস্থায় বলেছিল যে তার প্রতি যে অন্যায় হয়েছে সে তার প্রতিশোধ নেবে। ব্যাটার উচিত শিক্ষা হয়েছে, চলেন কর্তা। আমরা চলে আসি। আসবার সময় দেখলাম ব্রাহ্মণের দেহটা ভাসছে অতল জলরাশিতে। দেখে বেশ গা ছমছম করছিল। সেদিনটা কোনো রকমে কেটে গেল। মায়ের বিসর্জন হয়ে গেল। মনে শান্তি নেই, শুধু মনে হতে লাগলো একটা বিপদের কালো ছায়া আমাদের গ্রামের দিকে ধেয়ে আসছে। প্রথম কয়েকটা দিন কাটলো। দেখতে দেখতে লক্ষ্মী পুজো, কালী পুজো চলে গেল। তারপর শুরু হলো সেই অভিশপ্ত দিন। প্রথমে মারা পড়ল আমাদের গ্রামের চাষি রতন দলুই। রতন রোজ রাতেই বাড়ি ফেরে। রতন গরুর গাড়ি চালাতো, রাতে মদ খেয়ে বাড়ি ফিরত। সেদিনও তাই ফিরছিল। যখন বাড়ির কাছাকাছি এসেছে তখনই কেউ নাকি তার গলা চেপে ধরে শূন্যে তুলে আছাড় মারে। কিন্তু পরে আরো ভয়ানক কিছু ঘটে। পরদিন সকালে রতনের মৃত্যুর খবর পেয়ে আমরা দেখতে গেলাম। প্রায় চোখে জল আসার মতো অবস্থা। রতনের ঘাড়টা মুটকে গেছে, মুখটা হাঁ হয়ে গেছে। রতনের বউ কাঁদছে। তার থেকেও বেদনাদায়ক দৃশ্য, রতনের গোয়ালের গরু দুটি মারা গেছে। তাদের কণ্ঠনালী ছিন্ন। মনে হলো কোনো পিশাচ বা আত্মা তাদের নৃশংসভাবে হত্যা করেছে। আমি শিউরে উঠলাম। কোনো গৃহস্থের বাড়িতে গরু মারা যাওয়া ঠিক নয়। প্রথমে আমরা কেউ গুরুত্ব দিইনি, তার কারণ গ্রামে এমন ভূত প্রেত অপদেবতা ইত্যাদি থাকেই। কিন্তু রতনের ওইভাবে মৃত্যুটা যেন মেনে নিতে পারছি না। এরপর আরো একজন মারা পড়ল, আমার মামাতো ভাই নগেন, নগেন সরকার। নগেন আমার দুঃসম্পর্কের মামাতো ভাই। আমরা একসময় একজন গুরুর কাছেই দুজনের দীক্ষা নিই। তারপর কয়েকদিন সাধনা করি। পরেই দুজন আলাদা হয়ে ও পড়ে রইল ওর কাজ নিয়ে, আর আমি আমার কাজ। পত্র মারফত নগেন আসবে বলে জানিয়েছিল, এবং কবে আসবে সেটাও বলে দিয়েছিল। কিন্তু তারপর 4 দিন কেটে গেলেও সে আর এলো না। ভাবলাম কোনো কাজে আটকে পড়েছে। একদিন একটা কাজে শহরে যাবার ছিল। রাস্তা দিয়ে যাচ্ছি, এমন সময় ওই পুকুরের সামনে অনেক লোকের জটলা দেখে কি ব্যাপার দেখার জন্য আমি ও আমার নায়েব সামনে গেলাম। আর যেতেই নাকে একটা পচা গন্ধ এলো। আমরা ভিড় ঠেলে ভেতরে গেলাম। দেখলাম একটা লোক, তার শরীরটা ক্ষত বিক্ষত, চামড়া কুঁচকে গেছে। ভালো করে দেখার পর মনে হলো ও নগেন। আমার বুকটা ছ্যাঁত করে উঠল। তাহলে নগেনকে মেরে ফেলেছে? কি নৃশংস! আমি আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলাম না, মাথা ঘুরে পড়ে গেলাম। এরপর গ্রামের গরু, ছাগল, কুকুর মরতে লাগলো একইভাবে। আমি তান্ত্রিক ডেকে এনেছিলাম, কিন্তু সে ভয়ে চলে গেল। আমরা কোনো রকমে বেঁচে রইলাম। তারপর আরো কয়েকজন এভাবে মারা পড়ল। নৃশংস হত্যা। এছাড়াও মাঠে ঘাটে অনেক হাত পা নাড়ি মুড়ি পড়ে থাকত। আমি নিজেও দেখেছি তাকে। রাতের বেলা কেউ ওই রাস্তা দিয়ে আসে না। যদি কেউ ভুলেও আসে তাহলে তাকে মরতে হয়।
আমি বড় অসহায় ঠাকুর, সবাই মৃত্যুর হাতে সঁপে দিয়েছে নিজেদের। উমাকান্তর চোখে জল। এই পর্যন্ত বলে থামল উমাকান্ত। তার মুখে হতাশা আর ভয়ের ছাপ। শুনলাম, বেশ দুশ্চিন্তার বিষয়। ঠিক আছে, আমি দেখছি, তবে একটু সময় লাগবে। বেশ তো, সমস্যা কি? যতদিন সময় লাগে থাকুন। ঠাকুর, এই বিপদ থেকে আমাদের উদ্ধার করুন। আমি তাকে আশ্বাস দিলাম। একটু পরে নিজের ঘরে গেলাম। দুপুরে আহার সেরে একটু বিশ্রাম নিলাম। মাথাটা ভো ভো করছে। তখন সন্ধ্যা। আমার জন্য চা দিয়ে গেল একজন চাকর। আমি চায়ে চুমুক দিচ্ছি আর সেই প্রেতাত্মার কথা ভাবছি। কি সাংঘাতিক! এইসব প্রেত মূর্তিরা বড়ই ধূর্ত হয়, জানোই তো। কিন্তু আমি অন্য কিছু ভাবছিলাম। এদের কাউকে না জানিয়ে যদি একবার যাওয়া যায় ওই অভিশপ্ত পুকুরে। এইসব ভাবছি এমন সময় ভবানী তালুকদার এলো। তার হাতে চায়ের পেয়ালা। খাটে বসতে বসতে বলল, শুনলেন তো সবই? শুনলাম, দেখা যাক কি করতে পারি। সেই রাতে আর কিছু হলো না। তবে সকাল থেকে মনটা আবার খচখচ করতে লাগলো। যেমন বৃষ্টির আগে ঘন কালো মেঘ জমা হয়, তেমনই। বেলার দিকে আমি গ্রাম ঘুরতে বেরোলাম আর ঠিক করলাম সেই পুকুর পাড়ে যাব। দিনের বেলা, সুতরাং ভয় পাওয়ার কোনো কথা নয়। ভবানী আর আমি একসাথে বেরোলাম। কিছুটা আসবার পর একটা বাঁক নিয়ে রাস্তা ঘুরে গেছে। ওদিকটা বেশ জঙ্গল। রাস্তাটা সরু আর সেখানেই সেই পুকুর যেখানে মৃত ব্রাহ্মণকে ফেলে দেওয়া হয়েছিল। আমরা সেদিকে এগিয়ে গেলাম। ভবানী ভয় পেয়ে বলল, ওদিকে যাবেন না ঠাকুর। ভয় নেই, আমি তো আছি। আমি এগোতে লাগলাম, আমার পেছনে ভবানী। পুকুরটা সামনে যেতেই একটা শিহরণ খেলে গেল সর্বাঙ্গে। হঠাৎই আশেপাশের গাছপালা জেগে উঠল। মৃদু বাতাস বইছে। পুকুরের চারপাশ দিয়ে দেওয়া হয়েছে চট দিয়ে। মনে হলো এখানকার গাছপালা এক অশুভ আত্মায় বশীভূত। তার আজ্ঞা পালন করতেই এই হিমশীতল হাওয়া। হঠাৎ জলের মাঝখানে বুদবুদ তৈরি হলো। ভারী অবাক হয়েছি, বুঝলে? কারণ রাতে স্বপ্ন দেখলাম, আর সেই স্বপ্ন পরদিন সকালে বাস্তবে পরিণত হলো। এ এক অদ্ভুত ব্যাপার। জলের মধ্যে বুদবুদ ক্রমে বাড়ছে। পরের সেই দৃশ্য দেখার জন্য আর অপেক্ষা করলাম না। ভবানীকে নিয়ে ফিরে এলাম। দুপুরে ফিরলাম। বেলা হয়েছে। আমি আর ভবানী তালুকদার একেবারে স্নান সেরে খেতে বসলাম। আমাদের সাথে উমাকান্ত বসল। খেতে খেতে বলল, কাল রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম, জানেন? কি স্বপ্ন? দেখলাম আমি একটা গভীর জঙ্গলে গিয়েছি। সেখানে গাছপালা ভর্তি। আমি চলেছি। কিছুটা যাবার পর একটা পুকুর পড়ল। সেই বিশাল পুকুরে জলরাশি থই থই করছে। কি করব ভাবছি, এমন সময় পুকুরের মাঝখানে জলে শব্দ হতে লাগলো। মনে হলো কেউ যেন জলের তলা থেকে উঠে আসছে। আমার চক্ষু সেদিকে স্থির। দেখলাম একটা মানুষরূপী পিশাচ তার অর্ধেক শরীর নিয়ে জলে ভাসছে। তারপরে চাকরের ডাক। ব্যাস, ঘুম ভেঙে গেল। কিন্তু স্বপ্নটার যেন কিছুর সঙ্গে মিল রয়েছে। আমিও বেশ আশ্চর্য হয়েছি। এ তো আমার স্বপ্নে দেখা হুবহু মিলে যাচ্ছে। আমি তাকে আর কিছু বললাম না। জানি উনি আরো ভয় পাবেন। খাওয়া দাওয়া সেরে, জানোই তো, দুপুরে আমার একটু ঘুমানোর অভ্যাস। তাই হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। দুপুরে ভাত ঘুম দিয়ে যখন উঠলাম তখন বিকেল হয়েছে। আজ একটু বেশি ঘুমিয়ে পড়েছি। উঠে আমিও ভবানী পেরুলাম।
হঠাৎ দেখলাম বাড়ির আশেপাশে কেউ যেন উকি দিচ্ছে। একজন ছোকরা বাড়ির দিকে উকি মারছিল। আমাদের দেখেই চকিতে সরে গেল। ব্যাপারটা কি, কেউ কি অনুসরণ করছে আমাকে? সে দিনটা কোনো রকমে কেটে গেল। সারা রাত অনেক ভেবে একখানা উপায় পেলাম বটে, কিন্তু সেটা কতটা সফল হবে তা জানতাম না। তবুও ইষ্ট স্মরণ করে কাজ শুরু করলাম। পরদিন সকালে উঠে দাতুন করছি, এমন সময় গতকাল সন্ধ্যার সেই ছোকরাটাকে আবার চোখে পড়ল। খালি এদিক সেদিক তাকাচ্ছে আর বিড়বিড় করছে। আমি তাকে তাকতেই সে দৌড়ে পালালো। আমি তার পিছু নিলাম, দেখি কত দূর যায়, কিন্তু কোনো লাভ হলো না, কারণ ততক্ষণে সে অদৃশ্য হয়ে গেছে। বেলা হলে পরে আমি উমাকান্তকে বললাম, আমি একটা উপায় বের করেছি উমাকান্ত, যদি সেটা কাজ হয় তাহলে আর ভয় নেই। কি উপায় ঠাকুরমশাই? আগে যা বলছি তাই শোনো। তোমাদের গ্রামে পানিমোড়া নামক এক ধরনের পিশাচের উৎপাত হয়েছে। তোমরা জানো না, পুরাতন তন্ত্র বইতে উল্লেখ আছে যে কোনো মানুষ যদি চরম প্রলোভনের দ্বারা বা পীড়িত দ্বারা বহু কষ্টে বেদনাদায়কভাবে অপমৃত্যুর শিকার হয়, তখন তারা প্রেতাত্মা হয়ে ঘুরে বেড়ায়। এই পানিমোড়া তেমনই। ব্রাহ্মণকে বিনা দোষে মরতে হয়েছে, তাও আবার জলে ডুবে আত্মহত্যা করেছে। তাই সে মৃত্যুর পর পানিমোড়া নামক এক ধরনের প্রেত রূপ ধারণ করেছে, এবং তারপর থেকেই মানুষের মৃত্যু হচ্ছে। নিজের ক্রোধ ও প্রতিশোধ নিতে সে এই মৃত্যুগুলো ঘটাচ্ছে। এরকম আরও কয়েক জায়গায় ঘটেছে। তাই ওই আত্মাকে বধ করার একটা উপায় ভেবেছি। ওই আত্মা যখন জলরাশির উপর উঠে আসবে, ঠিক তখনই মন্ত্র দ্বারা তাকে বশীকরণ করে মারতে হবে। কিন্তু কি করে সম্ভব? বাঘকে তো ধরার জন্য শিকার চায়, কারণ শিকারের গন্ধ পেলে শিকারী আসে। তোমাকে যা যা বলছি তা জোগাড় করো, বাকি কাজ আমার। আমি উঠে পড়লাম। একটা নিম ডাল জোগাড় করতে হবে। উমাকান্তর বাড়ির সামনে একটা পুকুর ছিল, তার ঘাট সিমেন্ট দিয়ে বাঁধা। সেখানে বসে নাড়ুন দিয়ে একটা ডাল ছাড়ছি। এমন সময় একটু দূরে চোখে পড়ল একজন কি যেন ইশারা করে আমায় ডাকছে। আমার কেমন যেন সন্দেহ হলো, ব্যাপার কি, এ আবার কি? আমি তখন ইশারায় হাতের কাজ ফেলে তার কাছে গেলাম। সামনে গিয়ে লোকটাকে চিনতে পারলাম। সেই লোক যে উমাকান্তর বাড়িতে আজ সকালে উকি মারছিল। আমি তাকে একটু কড়া স্বরে বললাম, কি ব্যাপার, আমাকে ডাকলে কেন? সকালে উমাকান্তর বাড়িতে আবার উকি ঝুঁকি মারছিলে না? মতলবখানা কি তোমার? লোকটার নাম মোহন, রোগা ছিপছিপে চেহারা, মাথা চুল ঝাঁকড়া, চোখে মুখে একটা ভীত ভাব। সে নমস্কার করে বলল, আগে আমার নাম মোহন দাস, আমি এই গ্রামেই থাকি। আপনার সাথে একটু দরকার ছিল। মানে কি দরকার? আসলে আমি এক বিপদে পড়েছি, তাই আপনার কাছে কিছু বলতে চাই। কি বিপদ? ওই বাড়ির একজন চাকরের কাছে আমি জানতে পেরেছি আপনার নাম এবং আপনি কি করেন, তাই আপনার কাছে এসেছি। উমাকান্ত বাবুর বড় বিপদ, তা সর্বনাশ করতে একজন সাধনায় বসেছে। কে সেই লোক? তার নাম কি? তুমি বা এইসব জানলে কি করে? আপনাকে হয়তো উমাকান্ত বাবু বলেছে যে ওনাদের বাড়িতে একজন পুরোহিত ছিল, নাম সনাতন। তিনি মারা গিয়েছেন। তার ভাইপো এখন এই গ্রামে আছে, নাম শম্ভু। সে এক নম্বরের দুশ্চরিত্র। সেই বদনাম দিয়েছে বিজয় ঠাকুরকে। দেবী মহামায়ার গয়না চুরি করেছে মৃত ব্রাহ্মণ সনাতনের ভাইপো শম্ভু। সেই চুরির দায় পড়ল ওই বিজয় ভট্টাচার্যের ওপর। সে কি? তুমি কি করে জানলে? আসলে আমি ওর সাগরেদ ছিলাম, ওর হয়ে অনেক পাপ কাজ করেছি। আর হাড় চুরির ঘটনাটা আমি আগেই জানতাম। চুরির আগের দিন রাতে বিজয় ভট্টাচার্যকে শাসিয়ে দেয় ওই রত্নহার চুরি না করলে তাকে প্রাণে মেরে ফেলবে। আমি তখন নিরুপায় ছিলাম, কিছু বলতে পারিনি। কিন্তু গ্রামবাসীরা যে ব্রাহ্মণকে হত্যা করবে তা আশা করিনি। আমি বারবার প্রতিবাদ করতে চেয়েছি, কিন্তু শয়তানটা বাধা দিয়েছে। আমার সর্বস্ব নিয়েছে। এখন আমি ঘর ছাড়া এই জঙ্গলে কুঠুরিতে থাকি।
শেষমেশ ওর সঙ্গ ত্যাগ করেছি এবং জানতে পেরেছি শম্ভু এক মারণ বাণ প্রস্তুত করেছে উমাকান্ত বাবুকে মারবার জন্য। আপনি বাঁচান ঠাকুর, না হলে সর্বনাশ হয়ে যাবে। দরকার হলে আমি আপনাকে সাহায্য করব, যদি একটু পাপ ক্ষয় হয় তাতে। তুমি আমাকে যা যা বললে উমাকান্তকে বলতে পারবে তো? হ্যাঁ। তুমি বিকালে এইখানে আবার দেখা করো, দরকার আছে। আমি ফিরে এসে আবার কাজ শুরু করতে লাগলাম। এবার বুঝলাম লোকটা ঠিক কি বলতে চাইছিল। আমার মনটা কু ডেকে উঠল। একটা সমস্যা সমাধানের কথা সবে ভেবেছি, আরেকটা এসে হাজির। একজন শয়তান নিজের কাজের জন্য অন্যকে বদনাম করছে। নিজের রাস্তা থেকে সরানোর জন্যই তাকে লোক দিয়ে হত্যা করেছে, সৎ পথে না হলে অসৎ পথে। এখন আবার উমাকান্তকে মারবে। না, যা করবার তাড়াতাড়ি করতে হবে। বিকেলে শম্ভুর ডেরায় যেতে হবে। আমার হাতের কাজ শেষ। আমি বাড়ির ভেতরে গেলাম। দুপুরে খেতে খেতে উমাকান্তকে মোহনের মুখে শোনা কথাগুলো বললাম। সে শুনে অবাক হয়ে পড়ল, শেষে কিনে ওই শম্ভু আমার এত বড় সর্বনাশ করতে বসেছে। পৃথিবীতে ভালো মানুষের জায়গা নেই ঠাকুর। সৎ পথে থেকে লোকের ভালো করেছি, নিজে না খেয়ে অন্যের মুখে অন্ন তুলে দিয়েছি, আর আজ ভগবান আমাকে এই পুরস্কার দিচ্ছে। হায় ঈশ্বর! আপনি বিচলিত হবেন না। আমি যখন এসেছি সুরাহা করেই যাব। সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আমি ভেবে নিয়েছি কি করব। বিকেলে মোহনের সাথে আমিও ভবানী দুজনেই গেলাম শম্ভুর ডেরা। ভবানী তালুকদারকে সব শিখিয়ে দিয়েছিলাম। আমি আর মোহন একটু আড়ালে দাঁড়িয়ে রইলাম। ওকে ভেতরে পাঠালাম, দেখা যাক কি উত্তর দেয়। কিছু সময় পর ভবানী এদিক সেদিক তাকিয়ে শম্ভুর ঘর থেকে বেরিয়ে এলো। কি খবর? কাজ হয়েছে, চলুন আমি বলছি। যেতে যেতে সমস্ত কথা শুনলাম ভবানীর মুখ থেকে। ওষুধে কাজ হয়েছে, এবার শুধু আগামীকাল সকাল থেকে পুজো সেরে তারপর সেই প্রেতকে বিনাশ করব। মা মঙ্গলময়ী রক্ষা করো। রাতে ভালো ঘুম হলো না। এপাশ ওপাশ করেই রাতটা কাটিয়ে দিলাম। পরদিন সকাল থেকে পুজোর আয়োজন করতে শুরু করলাম। সূর্যাস্তের পূর্বে পুজোয় বসতে হবে, তারপর যেতে হবে সেই জঙ্গলে। তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে বাড়িতে পুজো কেন করছি। আসলে প্রেতাত্মারা সর্বশক্তির অধিকারী হয়। অশুভ শক্তিকে বিনাশ করার জন্য ঘরে পুজো করতে হবে, তারপর সেই আত্মাকে বধ করতে হবে। যখন পুজোর জন্য রং নিয়ে নবগ্রহ আঁকছি, তখনই উমাকান্ত বলল, ঠাকুর সব জোগাড় হয়ে গেছে। তুমি সন্ধ্যার আগে নদী থেকে জল এনে রেখো। সন্ধ্যার সময় পুজোয় বসলাম। ইষ্ট স্মরণ করে মহাকালার ভৈরবের আরাধনা করতে লাগলাম। আচমন দেহ শুদ্ধি ষোড়শ প্রচার শেষ করলাম। আমার কাজ দেখে সবাই বেশ অবাক। অদ্ভুত শান্তির যজ্ঞ নামে বোঝো। গ্রামের লোকেরা দেখেছে কোনো জায়গায় কেউ অপঘাতে মারা গেলে সেখানে অদ্ভুত শান্তি যজ্ঞ হয়। ভবিষ্যতে তারা যেন আর ফিরে না আসে। আমি আমার কাজ করে চলেছি। ভবানী তালুকদারকে বলা ছিল কখন কি করতে হবে। প্রায় ঘন্টাখানেক ধরে আমি আমার কাজ করলাম, তারপর রওনা হলাম জঙ্গলের উদ্দেশ্যে। সবাই আপত্তি করছিল বটে, কিন্তু সেই আপত্তিতে আমি কর্ণপাত করলাম না। কারণ আমি জানি আজকের মধ্যে কাজ না করতে পারলে ভয়ঙ্কর বিপদ। উমাকান্ত বেশ ভয় পেয়েছে। একটা কলা পাতা, একটু ফুল, বেলপাতা আর চন্দন নিয়ে বেরিয়ে পড়লাম আমি ও ভবানী। আমার কাঁধে একটা ঝোলা। একটু এগিয়ে গেলে পরে মোহনের বাড়ি, তাকেও নিয়ে যাব। রাস্তায় যেতে যেতে ভবানীকে বললাম,
তুমি ওই শয়তানটাকে নিয়ে এসো, আমি মোহনকে নিয়ে এগোচ্ছি। আচ্ছা ঠাকুর মশাই। সাবধানে কাজ করবে। আমার কাছে যা জিনিস আছে কোনো অশুভ শক্তি বা কালা জাদু আমার ক্ষতি করতে পারবে না। আমি মোহনকে নিয়ে চললাম সেই পুকুর পাড়ে, আর ভবানী তালুকদার গেল শম্ভুকে নিয়ে আসতে। সকালে একটা জায়গা পরিষ্কার করে এসেছি, সেখানেই কাজ করব। মোহনের হাতে হ্যারিকেন, সে পথ দেখিয়ে আমাকে নিয়ে যাচ্ছে। ঠাকুর মশাই, ওই শয়তানটাকে শেষ না করতে পারলে এই পৃথিবীতে কেউ দীর্ঘজীবী নয়। একদিন সবাইকে পরলোকে যেতে হবে, সংসারের মায়া ত্যাগ করতে হবে। কথা বলতে বলতে আমরা সেই পুকুর পাড়ে এসে দাঁড়ালাম। বলা বাহুল্য গা ছমছম করছে, চারিদিকে চাপ চাপ অন্ধকার, শুধু হ্যারিকেনের আলোটা জ্বলছে ঠিক ঠিক করে। আমি কোচেতে কিচ বেঁধে মোহনকে একটা মাদুলি দিলাম গলায় ধারণ করার জন্য। তারপর সেই পরিষ্কার জায়গাতে আমরা বসলাম। অস্বীকার করব না, একটু ভয় পেয়েছিলাম। আমি হাতের জিনিসগুলো মাটিতে রাখলাম, তারপর মাটি খুঁড়ে ঝোলা থেকে পুতুলটা বের করলাম। গতকাল যেটা তৈরি করেছিলাম নিম ডাল দিয়ে, পুতুলটা বের করে মাটিতে সামান্য গেড়ে দিলাম। ফুল আর চন্দন দিয়ে পুজো করতে লাগলাম। মোহন অবাক হয়ে আমার কাজ দেখছে। যখন সেই অতৃপ্ত আত্মাকে আহ্বান করছি, তখন কাঁধের যেন গলা শুনতে পেলাম। তারা ক্রমশ আমার দিকে এগিয়ে আসছে। গলা শুনে বুঝলাম ভবানী আর শম্ভু আসছে। আমি পুজোয় মনোযোগ দিলাম। ভবানী তালুকদার শম্ভুকে আড়ালে রেখে আমার কাছে এলো। ঠাকুর, শম্ভু এসেছে, ওই আড়ালে রেখে এসেছি। ঠিক আছে, তুমি এখানে বসো। এবার সেই আত্মা আবির্ভাব হতে চলেছে। আমার কথা শেষ হতে না হতেই জলের মধ্যে বুদবুদ শব্দ পাওয়া গেল। চারিদিকে নিস্তব্ধতায় জলের শব্দটা ভালোই শোনা যাচ্ছে। এদিকে হলো আরেক বিপত্তি। শম্ভু আমাদের সামনে এসে দাঁড়ালো। এই প্রথমবার শম্ভুকে চোখে দেখলাম। হ্যারিকেনের আলোতে যেটুকু চোখে পড়ল তাই বলি। লোকটার বয়স কম করে 60 ঊর্ধ্ব হবে। মাথায় পাকা চুল যা কাঁধ পর্যন্ত নেমে এসেছে, মুখ ভর্তি দাড়ি, গায়ের রং কৃষ্ণবর্ণ। সে কটমট করে আমার দিকে তাকিয়ে তার ডান হাতে একটা ছোড়া আর এক হাতে হ্যারিকেন। আমি বিস্মিত হলাম না, কারণ আমি জানি ও যেই কাজে এসেছে সেই কাজ সম্পূর্ণ করতে পারবে না। সে গর্জে উঠল, তার চোখ লাল হয়ে উঠেছে, চোখ মুখে হিংস্র ভাব। হ্যাঁ, আচ্ছা, এই ছিল তোদের মনে? হ্যাঁ, আমাকে আমাকে মারার জন্য তোরা সাধনা করছিস? হ্যাঁ, আমাকে মিথ্যে কথা বলে এখানে নিয়ে এলি। তোদের সাহস তো কম নয়। হ্যাঁ, সঙ্গে আবার এই মোহন আছে। এবার দেখ তোদের আমি কি করি। আমার পেছনে লাগা অত সোজা নয়। আমার নাম শম্ভু। হারামজাদা, তোদের আগে শেষ করি, তারপর জমিদার উমাকান্তকে শেষ করব। শম্ভু যেই ছোড়া নিয়ে এগোতে যাবে, অমনি একটা বাতাসে কিছু উড়ে তাকে ধরাশুই করল। ফলে হ্যারিকেন ও হাতে ছোড়াটা পড়ল মাটিতে। এবার বুঝতে পারলাম জিনিসটা কি। বিজয় ভট্টাচার্যের প্রেতাত্মা। কি ভয়ানক! গায়ের রং কৃষ্ণবর্ণ। সে শম্ভুর বুকের কাছে বসে তার গলা বজ্র আটুকিতে চেপে ধরেছে। এদিকে আমরা তিনজন, ওদিকে প্রেত আর মানুষের লড়াই। হঠাৎ শীতল বাতাস উঠল, গায়ের রং খাড়া হয়ে উঠল, যেন বনভূমি কারোর আদেশ পেয়ে গেছে। শম্ভুর নিথর দেহটা বলির পাঠার মতো কাঁপতে কাঁপতে নিষ্পন্দ হয়ে গেল। তারপর আমাদের দিকে ফিরে বিকটভাবে হেসে উঠল। সে হাসি শুনলে মস্তিষ্ক কাজ করে না, বুকের রক্ত হিম হয়ে যায়। আমি বুঝেছিলাম
এ আমাদের ছাড়বে না। একটা মোমবাতি জেলে মাটিতে গেঁথে দিলাম, সেই পুতুলটাতে আগুন ধরিয়ে দিলাম, আর প্রেতাত্মা জ্বলতে লাগলো। সেই এক অলৌকিক ব্যাপার। মোহন এসব দেখে জ্ঞান হারালো। ভবানী ভয় পেয়ে সিটিয়ে গেল। জ্বলন্ত প্রেতাত্মা গর্জন করছে। আমি আমার কাজ শেষ করলাম। কিছুক্ষণ পর প্রেতাত্মা আবার মিশে গেল, আর কালো ধোয়ার রাশ বিন্দু বিন্দু ওপরে উঠতে লাগলো। যখন প্রায় ভোর, তখন ফেরার জন্য রওনা দিলাম। মোহনের চোখে মুখে জল দিয়ে তার জ্ঞান ফিরিয়েছিলাম। আর কোনো ভয়ের ঘটনা ঘটেনি। শম্ভুর মৃতদেহটা সেখানেই পড়ে রইল। আমরা বাড়ি ফিরলাম। আমাদের জন্য সবাই অপেক্ষা করছিল। এমনকি আমাদের রাস্তায় দেখে উমাকান্ত এগিয়ে এলো। সে সন্তানহারা পিতার মতো কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরল। কি বলবো তোমাদের, আমি নিজেও প্রায় কেঁদে ফেললাম। পরে তাদের সমস্ত কথা বলেছিলাম। তারপর আর কি, আর একটা দিন থেকে যাগযজ্ঞ করে বাড়ি ফিরলাম। উমাকান্ত 1000 টাকা আর ধুতি পাঞ্জাবি দিয়ে বিদায় করলো আমাকে। কিন্তু আমাদের কাছে বেশ কিছু জিনিস রহস্য থেকে গেল। কি রহস্য থেকে গেল? আপনি শম্ভুকে কি বলেছিলেন? সে কেন আসতে রাজি হলো? মোহনের মুখে সমস্ত ঘটনা শোনার পর আমার মনে হয়েছিল ও এত সহজে ভাঙবে না। তাই আমি ও ভবানী পরামর্শ করে একটু বুদ্ধি খরচ করলাম। শম্ভুকে ভবানী গিয়ে বলবে উমাকান্ত তার শত্রু, আর তাকে শেষ করার জন্য একজন তান্ত্রিককে এনেছে, যজ্ঞ করবে। শম্ভু হচ্ছে বদমেজাজি, তার পক্ষে এমন কথা বিশ্বাস করা সম্ভব। ভবানী গিয়ে তাকে বলল যে সেই তান্ত্রিক মানে আমি জঙ্গলে যাব। সুতরাং শম্ভু বুঝল উমাকান্তর আগে আমাকে শেষ করবে। তাই ভবানী তাকে বুঝিয়ে জঙ্গলে সেই ওই অভিশপ্ত পুকুরে নিয়ে আসে। তারপর বাকিটা তো শুনলে। তোমাদের বলেছিলাম না, শিকারী শিকার দেখলে আসে। বিজয় ভট্টাচার্যের মৃত্যুর জন্য দায়ী ছিল শম্ভু। তাকে মিথ্যে বদনাম দিয়ে চরম প্রলোভনের শিকার হয়েছে তিনি, তাই শম্ভুর উপর সে ক্ষিপ্ত ছিল। আগে পুতুল করে সেই আত্মা জাগালাম, তারপর যা হলো 2 আর 2 4। শম্ভুকে না শেষ করলে ও সবাইকে শেষ করত। নিম্ন শ্রেণীর তন্ত্র সাধক, ওর ক্ষমতা কম কিছু নয়। কিন্তু মাঝখান থেকে উমাকান্ত সমস্যা হলো, বেচারা। কাহিনী শেষ করলো তারানাথ তান্ত্রিক। তারপর একটা পাসিং শো ধরালো। বাইরে বোধ করি বৃষ্টি সামান্য কমেছে। তারানাথের কাছে বিদায় নিয়ে আমরা বিদায় নিলাম। কিশোরী বলল, খাসা গপ্প, বর্ষার সন্ধেটা দারুণ কাটলো। পাসিং শোয়ে লম্বা টান দিয়ে কটমট করে তারানাথ তাকিয়ে রইল কিশোরীর দিকে। বলল, পাষণ্ড একটা। আমি হাওয়া বেগতিক দেখে কিশোরীকে বললাম, তাড়াতাড়ি চলো, আবার বৃষ্টি আসবে। মঠ লেন ছেড়ে রওনা দিলাম। শুনছিলেন তরুণ অধিকারীর কলমে আমাদের আজকের বিশেষ নিবেদন তারানাথ তান্ত্রিক ও কালগ্রামের প্রেতদহ। গল্পে তারানাথ তান্ত্রিকের চরিত্রে ছিল আমি দিব্যেন্দু। অন্যান্য চরিত্রে ছিল অভিক, মেঘনা, সৌরভ রায়, সৌভিক, সহেলি, প্রিয়নাথ। শব্দ সংযোজনে ছিল সুদেশনা। আবহতে ছিল সায়র। পোস্টার ডিজাইনে আকাশ পিক্সেলেট থেকে। কেমন লাগলো আপনাদের আজকের গল্পটি জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আর আপনি কোথা থেকে আমাদের গল্প শুনছেন তাও জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে রাখবেন
আপনাদের বঙ্গকথা ইউটিউব চ্যানেলকে